দ্বাদশ শ্রেণীর পরিসংখ্যান দ্বিতীয় পত্র বিষয়ে আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করা হবে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ে এর প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে। ক্লাসের শুরুতেই যে কথাগুলো খুব না বললেই নয়, সেটি হলো তোমরা যখন ক্লাসটি করবে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসবে, একই সাথে খাতা এবং কলম নিয়ে বসবে, যাতে করে এই ক্লাসে যেই টপিকসগুলো আলোচনা করা হবে সেগুলো নোট করতে পারো। তারপরে কোনো অংশ বুঝতে না পারলে সেটিও লিখে রেখে পরবর্তীতে প্রশ্ন করতে পারো। তাহলে অবশ্যই তোমরা খাতা কলম এবং পাঠ্য বই নিয়ে ক্লাস করতে বসবে, সেই আশাবাদ করে আমি ক্লাস শুরু করছি আজকে। তো এই অধ্যায়টির নাম ছিল দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস। তো শুরুতেই আমাদের জেনে নেওয়া দরকার দৈব চলক কি বা দৈব চলক বলতে কি বোঝায়। আমরা যদিও পরিসংখ্যান প্রথম পত্রে একেবারে প্রথম দিকে যখন ক্লাস করেছিলাম সেখানে আমরা চলক কাকে বলে সেটা পড়েছিলাম, কিন্তু দৈব চলক এই বিষয়টি একেবারেই নতুন। তো এখানে দৈব চলকের সংজ্ঞাটি এভাবে, যে চলকের প্রতিটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা রয়েছে সেই চলকই দৈব চলক বলা হয়। অর্থাৎ যেই চলক, আমরা চলক জানি যে সকল বৈশিষ্ট্যের মান একক ভেদে পরিবর্তনশীল, অর্থাৎ যা পরিবর্তনশীল মান গ্রহণ করে তাকে আমরা চলক বলি। অর্থাৎ পরিবর্তনশীল মান মানে এখানে একের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মান হতে পারে। এই যে ভিন্ন ভিন্ন মান, প্রত্যেকটা মানের যদি আবার নির্দিষ্ট সম্ভাবনা থাকে তখন আমরা সেই চলককে বলবো দৈব চলক। আর ওই মানের যদি কোনো সম্ভাবনা না থাকে বা নির্দিষ্ট সম্ভাবনা না থাকে তখন আমরা তাকে শুধু চলক বলবো, কিন্তু দৈব চলক নয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে ছক্কার উপরে পিঠে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলোর যে কোনো একটি পাওয়া যাবে। প্রতিটি মান পৃথকভাবে পাওয়ার সম্ভাবনা 1/6। সুতরাং ছক্কার উপরে পিঠে প্রাপ্ত মান নির্দেশকারী চলক একটি দৈব চলক। এখানে তোমরা ছক্কা নিক্ষেপ করলে একবার যদি নিক্ষেপ করা হয় কি কি ফলাফলগুলো পাওয়া যায় বা নমুনা ক্ষেত্র, এই সম্পর্কে তোমরা প্রথম অধ্যায়টি ভালোভাবে প্রথম অধ্যায় জেনেছো। তো আমরা জানি যে একটা ছক্কাকে একবার নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত এই 6টি সংখ্যার যে কোনোটি পাওয়া সম্ভব। তো এখানে যেহেতু মোট 6টি সংখ্যা রয়েছে, সুতরাং এখানে এই 6টি সংখ্যার যে কোনো একটি পাওয়ার সম্ভাবনা হলো 1/6। তো এখানে যেহেতু প্রতিটি সংখ্যারই একটা নির্দিষ্ট সম্ভাবনা, অর্থাৎ 1/6 করে সম্ভাবনা রয়েছে, সুতরাং এই যে ছক্কার উপরে পিঠে প্রাপ্ত সংখ্যা নির্দেশকারী চলককে আমরা অবশ্যই দৈব চলক বলতে পারবো। তো শুরু এখানটাতে একটু আমাদের জেনে নেওয়া দরকার আসলে চলক এবং দৈব চলকের মধ্যে পার্থক্যটা কি। তো এখানে চলকের সংজ্ঞাটা যেভাবে, যে সকল বৈশিষ্ট্য গুণে ও মানে পরিবর্তনশীল তাকে চলক বলে, অর্থাৎ যেটা আসলে পরিবর্তন থাকবে যার, তাকে আমরা চলক বলবো। আর যে চলকের মান সমূহের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, অর্থাৎ সেটা তো চলক হবেই, অর্থাৎ তার মান গুণে এবং মানে পরিবর্তনশীল থাকতে হবে। সেই পরিবর্তনশীল মানের প্রত্যেকটারই একটি নির্দিষ্ট করে সম্ভাবনা থাকবে। যদি সম্ভাবনা থাকে তখন আমরা তাকে বলবো দৈব চলক। চলক দুই প্রকার, একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলক, একটা অবিচ্ছিন্ন চলক। দৈব চলকও দুই প্রকার, একটা বিচ্ছিন্ন দৈব চলক আর একটা ছিল অবিচ্ছিন্ন দৈব চলক। চলকের প্রতিটি মানের সম্ভাবনা যুক্ত থাকে না, সেটা আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে চলক আসলে শুধু পরিবর্তনশীল মান থাকবে কিন্তু সম্ভাবনা থাকবে না, কিন্তু দৈব চলকের প্রতিটি মানের নির্দিষ্ট সম্ভাবনা থাকবে। চলকের কিছু বাস্তব উদাহরণ, যেটা বয়স বোঝায়, উচ্চতা, ওজন, এগুলো আসলে, কারণ এগুলো তো পরিবর্তনশীল মান আছে, উচ্চতা, বয়স, এগুলো কারণ ভিন্ন ভিন্ন মানুষের বিভিন্ন বয়স হতে পারে, উচ্চতা ভিন্ন হতে পারে, এগুলো অনেক মান হতে পারে। সুতরাং এগুলো চলক। এবং যদি মুদ্রা এবং ছক্কা ইত্যাদি অর্থাৎ এরূপ কোনো মানকে এগুলো নিক্ষেপ করা হয় তাহলে এই যে প্রাপ্ত ফলাফল, মুদ্রার প্রাপ্ত ফলাফল বা ছক্কার প্রাপ্ত ফলাফল, এগুলো নির্দেশকারী যে চলক সেটাকে মূলত দৈব চলক, কারণ মুদ্রা এবং ছক্কার এই প্রত্যেকটা মানের সাথে এর নির্দিষ্ট সম্ভাবনাও রয়েছে। এরপরে আমরা যেটা দেখব এই দৈব চলকের প্রকারভেদ, যে দৈব চলক দুই প্রকার, সেটা আমরা পার্থক্যতে দেখেছিলাম যে একটি ছিল বিচ্ছিন্ন দৈব চলক আর একটি হলো কি অবিচ্ছিন্ন দৈব চলক। তা আমরা দেখে নিই বিচ্ছিন্ন দৈব চলক কাকে বলে। বিচ্ছিন্ন বিষয়টা তো আমরা বুঝতে পারি, বিচ্ছিন্ন মানে হলো পৃথক বা আলাদা, এমনটাকে আমরা বিচ্ছিন্ন সাধারণত বলে থাকি। তো দৈব চলকের ক্ষেত্রেও বিচ্ছিন্নতা আসলে এভাবেই বোঝায় যে দৈব চলকের মানসমূহ পরস্পর বিচ্ছিন্ন, বা যে দৈব চলক পৃথক পৃথক মান গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন দৈব চলক বলে। অর্থাৎ যে দৈব চলকের মানসমূহ
পৃথক মানে বিচ্ছিন্ন, একটা থেকে আর একটা আলাদা, সেগুলোকে আমরা বিচ্ছিন্ন বলবো। অর্থাৎ পৃথক পৃথক মান যেটা নিতে পারবে তাকে বিচ্ছিন্ন বলবো, আর পৃথক পৃথক মান যদি না নিতে পারে তখন তাকে আমরা অবিচ্ছিন্ন দৈব চলক বলবো। বিচ্ছিন্ন দৈব চলকের উদাহরণ হিসেবে বলা আছে মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড নির্দেশকারী চলক একটি বিচ্ছিন্ন দৈব চলক। অর্থাৎ মুদ্রা নিক্ষেপ যদি করি, একটি মুদ্রাকে যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে আমরা কি পেতে পারি, একটা হেড অথবা একটা টেল পেতে পারি। যদি দুইবার নিক্ষেপ করা তাহলে আমরা কি পেতে পারি, দুইটাই হেড হতে পারে, একটি হতে পারে, একটিও হেড নয় এমনটা হতে পারে। তাহলে এখানে কি একটা থেকে কিন্তু আর একটা ভিন্ন ঘটনা, অর্থাৎ একটি হেড যদি পাই তাহলে কিন্তু দুইটি না, দুইটি পেলে কিন্তু শূন্যটি বোঝাবে না। অর্থাৎ একটি হেড পাওয়ার একটা বিষয় একরকম, দুইটি হেড পাওয়ার ঘটনা আবার আর একটা ঘটনা, শূন্যটি হেড এটা কিন্তু আরেকটি ঘটনা। সুতরাং একটি থেকে আরেকটা কিন্তু পৃথক পৃথক বোঝাবে, মানগুলোকে আলাদাভাবে দেখানো যাবে। তো এই কারণে আমরা মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় বা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় যে ফলাফলগুলো আসলে সেগুলোকে আমরা বিচ্ছিন্ন দৈব চলক বলবো। অবিচ্ছিন্ন দৈব চলক যে দৈব চলকের মানসমূহ পরস্পর বিচ্ছিন্ন বা পৃথক পৃথক মান গ্রহণ করে না। মূলত এখানে একটু কারেকশন করতে হবে, যে দৈব চলকের মানসমূহ পরস্পর বিচ্ছিন্ন বা যে দৈব চলক মানগুলো পৃথক পৃথক মান গ্রহণ করে তাকে অবিচ্ছিন্ন দৈব চলক বলে। এখানে সংজ্ঞাটিতে একটু ভুল আছে, তোমরা লেখার সময় অবশ্যই ঠিক করে লিখবে। যেটা একটু বলে নিই, যে দৈব চলকের মানসমূহ পরস্পর অবিচ্ছিন্ন, এখানে একটা কথা চলে আসবে, অবিচ্ছিন্ন, এবং যে দৈব চলক পৃথক পৃথক মান গ্রহণ করে না, এখানে একটা না লিখে নেবে। অর্থাৎ এই যেই দৈব চলক পৃথক পৃথক মান গ্রহণ করে না তাকে আমরা বলে থাকি অবিচ্ছিন্ন দৈব চলক। এটা আসলে কপি পেস্ট করতে গিয়ে আসলে চেঞ্জ করতে ভুলে গেছি, তোমরা লেখার সময় অবশ্যই ঠিক করে নেবে। আবার একটু বলছি, এখানে বিচ্ছিন্নের পরিবর্তে হবে অবিচ্ছিন্ন, এবং এখানে মান গ্রহণ করে পরে হবে না, অর্থাৎ গ্রহণ করে না। উদাহরণটি যেমন সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের উচ্চতা 60 থেকে 70 ইঞ্চি হওয়ার সম্ভাবনা 0.85। এটা আমরা কল্পনা করে নিলাম যে যদি আমাদের কলেজের ছাত্রদের উচ্চতা 60 থেকে 70 ইঞ্চি হওয়ার সম্ভাবনা হয় 0.85, তাহলে ছাত্রদের উচ্চতা নির্দেশকারী চলক একটি অবিচ্ছিন্ন দৈব চলক। এখানে একটা বিষয় হতে পারে যে আসলে এটা কেন অবিচ্ছিন্ন, এটা আসলে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে আমরা আগেরটাতে যেমন মুদ্রা ছক্কা সেটাকে আমরা বিচ্ছিন্ন দৈব চলক বললাম, কিন্তু এই যে উচ্চতাটাতে এখানে আমরা অবিচ্ছিন্ন দৈব চলক বললাম, কিন্তু কেন এটা? এর কারণটা হলো এখানে কিন্তু উচ্চতা নির্দিষ্ট করে দেওয়া নেই, অর্থাৎ 60 থেকে 70 এর মধ্যে সকল মানকে বোঝাইছে। অর্থাৎ কেউ যদি 65.678 ইঞ্চি হয় সেটাকেও নির্দেশ করবে, কেউ যদি 68.333333 এমন উচ্চতার হয় সেটাও বোঝাবে। অর্থাৎ 60 থেকে 70 পর্যন্ত যদি আমরা সেই দশমিক মানগুলোকে বিবেচনা নেই তাহলে এর মাঝখানে অসংখ্য মান রয়েছে, এই অসংখ্য মানকে আসলে পৃথকভাবে দেখানো সম্ভব নয়, তাই এটাকে আসলে বলা হয়েছে অবিচ্ছিন্ন দৈব চলক। অর্থাৎ যেই মানগুলোকে পৃথকভাবে বা স্বতন্ত্রভাবে দেখানো সম্ভব হয় সেগুলোকে আমরা বিচ্ছিন্ন সম্ভাবনা বা বিচ্ছিন্ন দৈব চলক বলি, কিন্তু যেটা পৃথকভাবে দেখানো সম্ভব হয় না সকল মানগুলোকে, সেগুলোকে আমরা অবিচ্ছিন্ন বলবো। এখানে আমরা এখন পর্যন্ত কি দেখলাম, দ্বিতীয় অধ্যায় যে দৈব চলক কাকে বলে, চলক এবং দৈব চলকের পার্থক্য, তারপরে দৈব চলকের প্রকারভেদ, বিচ্ছিন্ন দৈব চলক, অবিচ্ছিন্ন দৈব চলক এর সংজ্ঞা দেখলাম। এরপরে যেটা দেখবো সেটি হলো সম্ভাবনা ফাংশন। যে গাণিতিক সূত্রের সাহায্যে কোনো একটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য সকল মানের সম্ভাবনা নির্ণয় করা যায় তাকে উক্ত চলকের সম্ভাবনা ফাংশন বলে। অর্থাৎ এখানে আমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। একটি হবে গাণিতিক সূত্র, অর্থাৎ কোনো একটা সমীকরণের মতো থাকবে, এবং সেখানে বিচ্ছিন্ন দৈব চলক হতে হবে, অর্থাৎ এখানে অবিচ্ছিন্ন দৈব চলক হবে না। এবং এই বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য যতগুলো মান হতে পারে সকল মানের সম্ভাবনা আমরা যেই গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো তাহলে আমরা তাকে বলবো সম্ভাবনা ফাংশন। তাহলে আমাদের এখানে দুইটি পয়েন্ট মনে রাখার বিষয়, একটি হলো আমাদের সেই চলকটি হবে বিচ্ছিন্ন দৈব চলক, এবং সেটি সম্ভাবনা নির্ণয় করার জন্য আমাদের একটি গাণিতিক সূত্র ব্যবহার করতে হবে, তাকে আমরা বলবো সম্ভাবনা ফাংশন। এখানে যদি আমরা কল্পনা করে নিই একটি বিচ্ছিন্ন দৈব চলক x এবং এর সম্ভাবনা ফাংশন p of x, অর্থাৎ p of x দ্বারা বোঝাবে প্রবাবিলিটি অফ x, প্রবাবিলিটি মানে সম্ভাবনা, অর্থাৎ x এর সম্ভাবনা ফাংশন।
প্রবাবিলিটি অফ এক্স মানে এক্স এর সম্ভাবনা ফাংশন তো হবে যদি উভয় নিচের শর্ত দুটি মেনে চলে, অর্থাৎ আমরা এক্স একটি দৈব চলক বললে তার সম্ভাবনা ফাংশন পি অফ এক্স বলবো যদি সেই নিচের শর্ত দুইটি মেনে চলে। যদি এই দুইটি শর্ত না মানে, অর্থাৎ দুইটিই মানতে হবে, যে কোনো একটি মানলো অন্যটি মানবে না তাহলে হবে না, এই দুইটি কন্ডিশনে যদি সে মানে তখন আমরা সেই ফাংশনকে সম্ভাবনা ফাংশন বলবো। প্রথম যে শর্ত ছিল প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এই সম্ভাবনা ফাংশনের মান হবে 0 অথবা তার থেকে বড়। এরপরে দ্বিতীয় যে শর্ত ছিল সামেশন পি অফ এক্স, অর্থাৎ এই যে এক্স যে দৈব চলক দেয়া আছে তার সম্ভাবনার সমষ্টি, সামেশন মানে সমষ্টি, এর যোগ সমষ্টিটা হবে 1, অর্থাৎ এক্স দৈব চলকে যতগুলো মান আছে সকল মানের সম্ভাবনা সমষ্টি 1 হতে হবে। যদি এই দুই শর্ত মানে তখন আমরা তাকে বলবো সম্ভাবনা ফাংশন। তাহলে আমরা এখানে সম্ভাবনা ফাংশনটি কি দেখলাম, আসলে এটা বিচ্ছিন্ন দৈব চলক থেকে আসে, অর্থাৎ বিচ্ছিন্ন দৈব চলকের যে মানগুলো রয়েছে সেগুলো যদি আমরা সম্ভাবনা নির্ণয় যদি করি, সেই সম্ভাবনাগুলো যদি 0 থেকে বড় হয়, 0 বা তার থেকে বড় হয় এবং তাদের যোগফলটা যদি অন হয়, তখনই আমরা কেবল তাকে বলবো সম্ভাবনা ফাংশন। তো এবারে আমরা একটা উদাহরণস্বরূপ একটি অঙ্ক দেখব, অর্থাৎ আসলে এখানে একটি গাণিতিক রাশি লেখা আছে, তো সেটি আসলে সম্ভাবনা ফাংশন কিনা আমরা সেটা যাচাই করে দেখব। গাণিতিক সমস্যাটি এমন, যদি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 14, যেখানে এক্স এর মান হলো 1 2 3 4 হয়, তবে দেখাও যে পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন, অর্থাৎ পি অফ এক্স এর মান যদি এক্স প্লাস 1/14 এবং এক্স এর মান হবে 1 2 3 4, এটা যদি হয় তাহলে আমাদের এখানে দেখাতে হবে পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন। এখানে আমরা তো উপরে জানি অবশ্যই যে সম্ভাবনা ফাংশন হতে গেলে আমাদের এই দুই শর্ত মেনে চলতে হবে, অর্থাৎ আমরা দেখব এই গাণিতিক সমস্যাটিতে এই দুইটি শর্ত মেনে চলে কিনা। যদি চলে তখন আমরা পি অফ এক্সকে সম্ভাবনা ফাংশন বলবো, আদারওয়াইজ বলবো না। এর সাথে আমাদের আরেকটু মান নির্ণয় করতে হবে, সেটা হলো প্রবাবিলিটি অফ 2 লেস ইকুয়াল এক্স লেস দেন 4 এর মান নির্ণয় করো, অর্থাৎ এক্স এর মান 2 অথবা তার থেকে বড় এবং 4 থেকে ছোট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এক্স এর মান 2 বা তার থেকে বেশি এবং 4 এর কম হওয়ার সম্ভাবনা আমরা নির্ণয় করব একই সাথে। তাহলে প্রথমত আমরা পরীক্ষা করে দেখব যে এই পি অফ এক্স সম্ভাবনা ফাংশন কিনা। প্রথমত আমরা সেই কাজটি কমপ্লিট করে তারপরে মানটা নির্ণয় করব। তো এখানে আমরা কি দেখেছিলাম, আমাদের দেওয়া আছে যে সম্ভাবনা ফাংশনটা ছিল পি অফ এক্স সমান এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 14, যেখানে এক্স এর মান 1 2 3 4, এটা আমরা দেখেছিলাম প্রশ্নতে দেওয়া ছিল পি অফ এক্স একটা সমীকরণ, এটা আসলে সম্ভাবনা ফাংশন কিনা সেটা আমরা যাচাই করব। তো এখানে লিখলাম আমরা জানি পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন হবে যদি এক নম্বর শর্ত পি অফ এক্স গ্রেটার ইকুয়াল 0 ও দ্বিতীয় শর্ত সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ এই যে দুটি শর্ত, এই শর্ত দুইটি আমরা দেখেছিলাম সম্ভাবনা ফাংশনের যে সংজ্ঞাটি দেওয়া ছিল সেখানে দেওয়া ছিল যে এখানে কিন্তু বলাই ছিল এই দুটি শর্ত যদি মানে তখন আমরা ওই রাশিকেই সম্ভাবনা ফাংশন বলতে পারি, আদারওয়াইজ না। এবার আমরা প্রথমে কি করব, প্রথম যে শর্তটি দেয়া ছিল সেটি প্রমাণ করে দেখব আসলে পি অফ এক্স এর মান 0 বা তার থেকে বড় হয় কিনা। দৈব চলক এক্স এর এই যে পি অফ এক্স এর মান কত হবে আসলে সেটা আমরা এই সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে দেখাবো। সম্ভাবনা বিন্যাস বলতে মূলত একটি তালিকাকে বোঝাবে যেখানে দৈব চলকের মান ও তার সম্ভাবনাগুলা ছক আকারে লেখা হয়। এখানে দৈব চলকের মান দেয়া ছিল 1 2 3 4, আমরা সেই ছকে লিখে নিলাম x এর মান 1 2 3 4। এবারে আমরা এই সমীকরণটা ব্যবহার করেই মূলত পি অফ এক্স এর মানটা নির্ণয় করব। এখানে এটি কিন্তু কোনো কঠিন কাজ না, তোমরা একটু দেখো পি অফ এক্স বলতে এখানে যে সমীকরণটি দেয়া ছিল সেখানে x এর প্রথম মানটি কত 1, যদি আমি x এর পরিবর্তে এই 1 বসিয়ে দিই তাহলে কি হয়, 1 x প্লাস 1 ছিল সেখানে হবে যাবে 1 প্লাস 1, তো 1 প্লাস 1 মানে কি 2, নিচে কত ছিল 14, তো সো এখানে লিখে গেলাম 2/14। এরপরেরটা এখানে x এর মান কত 2, এবারে আমি যদি x এর পরিবর্তে 2 বসাই অর্থাৎ 2 প্লাস 1 তার মানে কত আসবে 3,
নিচে কত 14, সো আমি এখানে লিখলাম 3/14। অনুরূপভাবে যদি x এর পরিবর্তে 3 বসাই তাহলে হবে 4/14, যদি x এর মান 4 বসাই তাহলে আসবে 5/14। তো এখানে আমি x এর যে 4টি মান দেয়া ছিল সেই 4টি মানের আলোকে p অফ x এর মান নির্ণয় করলাম, কিন্তু এখানে তাকেই দেখো এই কোনো মান কি 0 থেকে ছোট আছে? না, কারণ 0 থেকে ছোট হলে সেই মানগুলোতে ঋণাত্মক চিহ্ন থাকতো, কিন্তু এখানে কোনো মানই ঋণাত্মক নয়, সুতরাং এখানে সবগুলো মানই 0 থেকে বড়। তার মানে কি, এখানে স্পষ্টত x এর সকল মানের জন্য p of x greater equal 0 হয়েছে, অর্থাৎ প্রথম যে শর্তটি ছিল, 1 নম্বর যে শর্তটি ছিল, সেই শর্তটি মেনেছে বা শর্তটি উত্তীর্ণ হয়েছে। এবারে আমরা দেখব দ্বিতীয় যে শর্তটি ছিল সেটি। দ্বিতীয় শর্তটিতে বলা ছিল সামেশন p of x সমান অন হবে কিনা, অর্থাৎ সামেশন p of x এর মান অন হয় কিনা সেটা আমরা আসলে যাচাই করে দেখব। তো সামেশন p of x, সামেশন দ্বারা তো সমষ্টি বোঝায়, এখানে সমষ্টি নির্ণয় করবো। আমরা এখানে পরের লাইনটাতে লিখলাম সামেশন, সামেশন এখানে রেঞ্জ বলতে আমরা যদি আগেটা না লিখছি কিন্তু পরেরটাতে লিখে নিয়েছিলাম, কারণ x এর মান ছিল 4, 1 2 3 4, x এর সর্বনিম্ন মান 1 এবং সর্বোচ্চ মান 4। তো এখানে আমরা সীমাটা দিয়ে নিলাম। এখানে নিয়মটা হলো নিচের দিকে বসবে সর্বনিম্ন মান এবং উপরে বসবে সর্বোচ্চ মান। তো x ইকুয়াল টু 1 to 4, অর্থাৎ x এর মান 1 থেকে 4 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলো। এরপরে p of x এর মান সমীকরণে আমাদের প্রশ্নেই দেওয়া ছিল x প্লাস 1/14, তো সেটা বসিয়ে গেলাম। এরপরে লাইনে আমরা যে কাজটা করবো, x এর মান একবার আমি 1 বসাবো, ফলাফলটা লিখবো, পরে 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, যেটা আমরা আসলে আগের স্লাইডে যে তালিকাটি তৈরি করেছিলাম সেখানেও এই প্রসেসই কাজটা করেছিলাম। যেমন এখানে আমি মান বসিয়ে দেখালাম। x এর প্রথম মানটা 1, যদি x এর পরিবর্তে 1 বসে তাহলে কি আসবে 1 + 1 / 14। 1 এর পরে যদি 2 বসাই তাহলে 2 + 1, 3 বসালে 3 + 1, 4 বসালে 4 + 1/14। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমি 1 এর পরে 2 বসালাম, 2 এর পরে 3 বসালাম, কিন্তু 1 এর পরে তো 1.5 বসালাম না, 1 এর পরে তো এখানে 1.6 এটি বসালাম না। এর কারণ হলো এটি তো বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক। বিচ্ছিন্ন চলক কিন্তু সাধারণত ভগ্নাংশ মানগুলো গ্রহণ করবে না, পৃথক সাধারণত পূর্ণ মানগুলোকে গ্রহণ করে থাকে। কারণ আমরা জানি 1 এর পরে পূর্ণ মান 2 রয়েছে, 2 এর পরে পূর্ণ মান 3 রয়েছে, এবং সেটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ করে দেয়া ছিল এখানে, যেমন x এর মান 1 2 3 4। সুতরাং এখানে এই 4টি যদি নির্দিষ্ট করে দেওয়া, সেখানে কিন্তু অন্য কিছু নেওয়ার সুযোগ নেই। যদি এখানে অন্য কিছু উল্লেখ করে দেয়া থাকতো তখন আমরা সেই মানগুলোকে নিতাম। এখানে আমরা ক্যালকুলেশন করার পরে 1 + 1 মানে 2, তো 2/14, পরেরটা 2 + 1 3, সরি এখানে আসবে 3/14, তারপরেরটা 4/14, 5/14। ক্যালকুলেশন করার পরে এখানে আমরা লসাগু করলাম, লসাগু করার পরে এখানে নিচে যেহেতু হরগুলো সবগুলোই 14, তো লসাগু 14, পরে জাস্ট ক্যালকুলেশন করলে চলে আসতেছে 2 + 3 + 4 + 5। তারপর এখানে উপরে সবগুলোকে যোগ করলে পাওয়া যায় 14, নিচে ছিল 14, 14/14 তার মানে 1। যেহেতু আমরা সামেশন p of x এর মান পেয়ে গেলাম 1, তার মানে কি দ্বিতীয় শর্তটিও আমাদের পূরণ হয়েছে। সুতরাং p of x একটি সম্ভাবনা ফাংশন, অর্থাৎ p of x কে সম্ভাবনা ফাংশন বলতে পারি। এবারে ওই যে গাণিতিক সমস্যাটিতে শেষ যে অংশটি ছিল একটি, অর্থাৎ একটি গাণিতিক রাশির মান নির্ণয় করতে বলা হয়েছিল, সেই অংশটুকুর মান নির্ণয় করব। অর্থাৎ প্রবাবিলিটি অফ 2 = x < 4, অর্থাৎ x এর মান 2 বা তার থেকে বড় এবং 4 এর ছোট হওয়ার সম্ভাবনা। x এর মান 2 বা তার থেকে বড়, তার মানে কি x এর মান 2 হতে পারবে। সুতরাং লিখে নিলাম x প্রবাবিলিটি অফ 2, অর্থাৎ x এর মান এখানে 2 বোঝানো হয়েছে, প্লাস দিয়ে x এর 2 থেকে বড় কিন্তু 4 থেকে ছোট, তার মানে 3 তো আছে, তো নিলাম তারপরে 3। এর পরেরটা 4 নিব কিনা, 4 কিন্তু আসলে নিব না, কারণ এখানে বলছি কি <4, অর্থাৎ x এর মান 4 থেকে ছোট হবে, 4 এর সমান হবে সেটি কিন্তু বলেনি। সুতরাং আমরা এখানে x এর মান 2 এবং 3 এই দুইটা মানে নিতে পারবো। x এর যেই মান 4টি মান প্রশ্নে দেওয়া ছিল এবং সেই মানগুলো ব্যবহার করে এই শর্ত বিবেচনা করলে এই দুইটি মানই আছে x এর মান, অর্থাৎ 2 এবং 3। তো এখানে আমি ওই সমীকরণে, যদি আমি এখানে এই সমীকরণে x এর পরিবর্তে 2 বসে তাহলে কি আসবে 2 + 1/14, তারপরে এখানে x এর পরিবর্তে 3 বসলে 3 + 1/14, ক্যালকুলেশন করলে 3/14 + 4/14 সমান এই দুটাকে লসাগু করার পর আসে 7/14, ক্যালকুলেশন করলে 0.5। এই যে 0.5 এটি হলো গিয়ে আমাদের শেষোক্ত যে
রাশিটি দেওয়া ছিল সেই রাশিটির ফলাফল। এবারে আমরা দেখব সম্ভাবনা ঘনত্ব ফাংশন, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখছিলাম সম্ভাবনা ফাংশন, অর্থাৎ সম্ভাবনা ফাংশনটি তোমরা দেখেছিলে যে একটা বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে নির্ণয় করা হয়, এবং যদি দৈব চলকটা বিচ্ছিন্ন হয় এবং সেখানে দুইটি শর্ত ছিল, শর্ত দুইটি যদি মানে, তখন আমরা তাকে বলে থাকি সম্ভাবনা ফাংশন। এবারে সম্ভাবনা ঘনত্ব ফাংশন যদিও অনেকটা একই রকম, তারপর আবার ভিন্নতাও রয়েছে। সম্ভাবনা ঘনত্ব ফাংশনের সংজ্ঞাটি এমন: কোনো অবিচ্ছিন্ন দৈব চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা যে গাণিতিক সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় তাকে উক্ত চলক সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলে। আমরা সম্ভাবনা ফাংশনে দেখছিলাম সেখানে বিচ্ছিন্ন দৈব চলক ছিল এবং সেটি নির্ণয় করা একটা গাণিতিক সূত্রের কথা বলা ছিল। এখানেও কিন্তু তাই, এখানে কিন্তু অবিচ্ছিন্ন দৈব চলকের কথা বলা আছে এবং গাণিতিক সূত্র থাকবে, তবে এখানে একটি বাড়তি কথা, যেটি হলো নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা। অর্থাৎ অবিচ্ছিন্ন দৈব চলকের মানগুলো একটা নির্দিষ্ট সীমা থাকবে, অর্থাৎ এত থেকে এত হওয়া সম্ভব, কারণ অবিচ্ছিন্ন দৈব চলকের তো অসংখ্য মান হতে পারে। তো অসংখ্য মান আমরা আসলে কী করে নির্ণয় করবো, এই জন্য একটি সীমার মাধ্যমে, লিমিটের মাধ্যমে নেওয়া হয়। দেখো এখানে উদাহরণস্বরূপ এখানটাতে শর্ত রয়েছে সম্ভাবনা ফাংশনের মতোই। কোনো অবিচ্ছিন্ন দৈব চলক এক্স এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন এফ অফ এক্স হবে যদি উভয় নিচের শর্ত দুটি মেনে চলে। এখানে একটা বিষয়, যখন আমরা সম্ভাবনা ফাংশন করেছিলাম তখন সেটাকে প্রকাশ করেছিলাম পি ব্র্যাকেটে এক্স, অর্থাৎ পি অফ এক্স, কিন্তু যখন আমরা সম্ভাবনা ঘনত্ব ফাংশন নিয়ে কাজ করব তখন সেটা হবে এফ অফ এক্স। এটা কিন্তু নিয়ম যে সম্ভাবনা ফাংশনকে প্রকাশ করা হয় পি অফ এক্স দ্বারা এবং সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে প্রকাশ করা হয় এফ অফ এক্স দ্বারা। তো এখানে যে শর্ত দুটো আগেরটার মতোই প্রায়, সেখানে ছিল প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল 0, এখানে যেহেতু এটা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় সুতরাং এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল 0, অর্থাৎ এটিও আগের মতো যে এই ফাংশন সম্ভাবনা ঘনত্ব ফাংশনটির মান 0 বা তার থেকে বড় হবে। এবং দ্বিতীয় যে শর্তটি, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা বাংলায় বলে সমাকলন। এই সমাকলন, এটা এই যে চিহ্নটা সাথে এফ এক্সটা দ্বারা এই ফাংশনকে বোঝাবে, অর্থাৎ আমার যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন তাকে যদি সমাকলন করা হয় এবং সমাকলন করার পরে ফলাফল যদি অন হয়, এখানে সমাকলন মানে কিন্তু যোগ করাই বোঝায়। সমাকলনের আরেকটা নাম হলো যোগজীকরণ, আমরা সামেশন দ্বারা যোগ করা বুঝি, এটা ইন্টিগ্রেশন, এটা দ্বারাও যোগ করাই বুঝবো। একটু ভিন্নতাটা হলো সামেশনটা ব্যবহার করা হয় বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আর ইন্টিগ্রেশনটা ব্যবহার করা হয় অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। কারণ এখানে এটা একটি সুবিধা যে যদি অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে যদি অসংখ্য মান, আমরা সামেশনে আসলে অসংখ্য মান বসাতে পারি না, তাই আমরা একটা সূত্রের সাহায্যে এই ইন্টিগ্রেশন ব্যবহার করে ফলাফলটা বের করে থাকি। তো এই রিলেটেড আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যাটি এমন: অবিচ্ছিন্ন দৈব চলক এক্স এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন নিম্নরূপ। অর্থাৎ নিচে যে আমাদের সম্ভাবনা ঘনত্ব ফাংশনটি দেওয়া আছে, এফ অফ এক্স সমান কে ইন্টু এক্স প্লাস 1, যেখানে এক্স এর মানের একটি সীমা বলে দেওয়া আছে -1 থেকে +1 পর্যন্ত। এটা কিন্তু এটা বৈশিষ্ট্য আমরা উপরে কিন্তু সংজ্ঞায় দেখছিলাম নির্দিষ্ট সীমার মধ্যে থাকার সম্ভাবনা। এখানে কাজই হলো যখন আমরা সম্ভাবনা ঘনত্ব ফাংশন নির্ণয় করব তখন একটা নির্দিষ্ট সীমা অবশ্যই থাকতে হবে, কারণ সীমা যদি নির্দিষ্ট করে দেওয়া না থাকে তখন আসলে আমরা কিন্তু বের করতে পারবো না মান। তো এখানে আমাদের এই সমীকরণটা ব্যবহার করি বা ফাংশনটাকে ব্যবহার করে নিচে দুইটি মান নির্ণয় করতে হবে। এক নম্বরে যেটা বলছিল কে এর মান নির্ণয় করো, কে বলতে এখানে এই যে কেটা দেয়া আছে, কে মানে একটি ধ্রুবক সংখ্যা, সেই ধ্রুবক মানটিকে আমরা নির্ণয় করব। দেন 2 নম্বরে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 0 এর মান নির্ণয় করো, অর্থাৎ এক্স এর মান 0 এর বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো আমরা এখানে জাস্ট গাণিতিক সমস্যাটি সমাধানের সময় এই ফাংশনটিকে কিন্তু আমাদের ভালো মনে রাখতে হবে। এফ অফ এক্স সমান কে ইন্টু এক্স প্লাস 1, যেখানে এক্স এর মান -1 থেকে +1 পর্যন্ত। এবার আমরা এর সমাধানটা দেখি। সমাধানের শুরুতেই যেটা বললো যে আমরা লিখে নিলাম দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে ওই সমীকরণটিতে যে মানগুলো দেওয়া ছিল সেটি লিখে নিলাম। এফ অফ এক্স সমান কে ইন্টু এক্স প্লাস 1, আর এখানে এক্স এর মানের লিমিট ছিল -1 থেকে +1 পর্যন্ত।
তো এখানটাতে একটা বিষয়, যখন আমরা কে এর মান নির্ণয় করব, কে এর মান নির্ণয় অর্থাৎ কে বা অন্য কোনো ধ্রুবক সংখ্যা যদি দেওয়া থাকে, অর্থাৎ এই সমীকরণে যে কোনো ধ্রুবক দেওয়া থাকবে, সেটা কে হোক, সি হোক, এ হোক, বি হোক, অন্য যাই কিছু হোক না কেন, সেক্ষেত্রে আমরা এই সূত্রটাই ব্যবহার করব, অর্থাৎ ইন্টিগ্রেশন এ থেকে বি, এ মানে এখানে লোয়ার লিমিট বা নিম্ন সীমা, বি বলতে উচ্চ সীমাকে বোঝানো হয়েছে। তোমরা এখানটাতে চাইলে ইনফিনিটিভ চিহ্ন ইউজ করতে পারো, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত, এটা কিন্তু একই বিষয় বোঝাবে। এফ অফ এক্স ডিএক্স সমান 1। তো এখানটাতে এ এবং বি, এ মানে নিম্ন সীমা, আমরা জানি এখানে এক্স এর নিম্ন সীমা বলা আছে -1, এক্স এর এর পরিবর্তে বসিয়ে দিলাম -1। তারপর এখানে এক্স এর উচ্চ সীমা বলা ছিল +1, তো এখানে উপরে বসিয়ে দিলাম +1। তারপর এফ অফ এক্স এর মান এখানটাতে দেয়া আছে কে ইন্টু এক্স প্লাস 1, এখানে এফ অফ এক্স এর পরিবর্তে বসিয়ে দিলাম কে ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স সমান 1। এখানটাতে একটি বিষয় বলে রাখা ভালো যে এই যে ইন্টিগ্রেশন বলতে এই সিম্বলটা লম্বা একটা এস এর মতো, এবং একই সাথে ডিএক্স, এই দুইটাকে কিন্তু মিলিয়েই ইন্টিগ্রেশন বোঝানো হয়। এখানে এই ডিএক্স দ্বারা মূলত আসলে কোন চলকের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি সেটি প্রকাশ করে সাধারণত। যেহেতু আমরা এক্স চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এই জন্য এখানটাতে কিন্তু ডিএক্স লেখা হয়েছে। যদি আমরা ওয়াই চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম, তখন আমরা এখানে ডিওয়াই লিখে নিতাম। তো এর পরের লাইনটিতে আমরা কি করলাম, কে এখানটাতে এক্স প্লাস 1 এর সাথে গুণাকার আছে, সেই কেটাকে আমি গুণাকারে রেখে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলাম। ভিতরে থাকলো এক্স প্লাস 1, সেটা বসিয়ে রাখলাম, বাকিটুকু যেমন ছিল সেভাবে লিখে নিয়েছি। তারপরের লাইনটাতে আমরা এখানে দেখো এই যে যার ইন্টিগ্রেশন করব, সেখানে কিন্তু দুইটি পদ এক্স প্লাস 1, এখানে আমরা এই দুইটি পদের ইন্টিগ্রেশন একত্রেও করা যায়। আমি জাস্ট এখানে ভাগ করে পরের লাইনে দুইটা পার্ট করে তারপর লিখে নিলাম, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা নিয়মটি শেখার পরে চাইলে এই দুইটির ইন্টিগ্রেশন একবারেও করতে পারবে। বইয়ে, বিশেষ করে আজিজ স্যারের বইয়ে দুইটাকে একত্রেই সলভ করে দেওয়া আছে, আমি যদিও ভিন্নভাবে তোমাদের লিখে দেখালাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম যে অংশটি ছিল এক্স, অর্থাৎ এই এক্স এর ইন্টিগ্রেশন করবো, তো লিখলাম এক্স, তার সাথে কিন্তু ইন্টিগ্রেশন। এর পরের অংশটা ছিল 1, তো লিখলাম 1, তার সাথে কিন্তু এই ইন্টিগ্রেশন মানে কিন্তু এই দুইটা পার্ট থাকে। এর পরের লাইনে আমরা সূত্র অনুসারে সাজাবো। তো সূত্রটি আগে একটু দেখে নিই। সূত্রটা হলো ইন্টিগ্রেশনের সূত্র এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স এর পাওয়ার এন, এখানে এন বলতে যে কোনো সংখ্যা হতে পারে, যদি হয় তখন আমরা ইন্টিগ্রেশন করা, এখানে লিমিট এ থেকে বি, নিম্ন সীমা উচ্চ সীমা বোঝাবে। তো এখানে সূত্রটি এমন, এখানে এক্স এর পাওয়ার যা থাকবে তার সাথে এক যোগ হয়ে পাওয়ার হিসেবে বসবে, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার এন, সেখানে লিখলাম আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, আবার এই যে এন প্লাস 1 এই মানটা দিয়েই আবার ভাগ হবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে সূত্রটাকে আসতেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখানটাতে কিন্তু এই এন বলতে এখানে এক্স এর পাওয়ার যে মান দেওয়া থাকবে সেটা বোঝাবে। এখানে এন এর মান যদি 1 হয়, তাহলে আমরা এখানে জাস্ট এখানে এবং এখানে এন এর পরিবর্তে 1 বসাবো। এখানে পাওয়ার যদি 2 থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার থাকে, তখন আমি এন এর পরিবর্তে 2 বসাবো। এখানে 5 থাকলে এখানে 5 বসাবো। এরপরে এখানে যদি উচ্চ সীমার মান বি, তো এখানে থার্ড ব্র্যাকেটের উপরে আসবে বি, এবং যেহেতু নিম্ন সীমা ছিল এ, তো এখানে নিম্ন সীমা আমি এ বোঝালাম নিচে লিখে, অর্থাৎ এইটা কিন্তু ঠিক নিচেই বসবে, অর্থাৎ নিচে আসবে এ, উপরে আসবে বি। এই সূত্র ব্যবহার করে আমরা এর পরের লাইনটা লিখে নিলাম। তো দেখো এখানে আগের লাইনটাতে কি ছিল, এক্স এর পাওয়ার আসলে কিছুই নেই, কিছু নেই মানে 1 রয়েছে, এটা বোঝাবে। তো 1 যদি বসে, তাহলে আমরা কি করব, এখানে এক্স এর এন এর পরিবর্তে 1 বসিয়ে দিলে কি হয়, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, তো লিখে নিলাম এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1। নিচেও যদি এন এর পরিবর্তে এই এখানে 1 কিছু নেই মানে 1 বসিয়ে দেই, তাহলে কি আসে 1 প্লাস 1, তো লিখলাম 1 প্লাস 1। এবারে এর মান ছিল কত, এর মান বলতে -1, এখানে এ, সেটাই লিখে দিলাম -1। আবার এখানে উচ্চ সীমা বি, বির মান 1 প্লাস 1, এখানে বসিয়ে দিলাম উপরে প্লাস 1 সমান দিই। এখানে 1, এটা তোমরা একটু মনে রাখতে মুখস্থ রাখতে পারো যে আসলে যদি 1 যদি দেওয়া থাকে, 1 থাকলে আমরা যেই চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব শুধুমাত্র ওই চলকটাই হবে। শুধু 1 এর জন্য এখানে এক্স চলে আসবে। এর একটি প্রমাণ অবশ্য আছে, আমি দরকার হলে পরবর্তী লেকচারে প্রমাণটি করে দেখাবো আবার কি করে আসলো। তোমরা জাস্ট একটু মনে রাখো, 1 থাকলে সেখানে ইন্টিগ্রেশন করার পরে এক্স আসবে। যদি এখানে ওয়াই চলকের সাপেক্ষে করতাম, তখন এখানে শুধুমাত্র ওয়াই আসতো, অর্থাৎ যেই চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব 1 কে, সেই চলকটাই শুধুমাত্র বসবে। এরপরে এখানে উচ্চ সীমা ছিল 1, বসালাম উচ্চ সীমা 1, নিম্ন সীমা ছিল -1, বসালাম নিম্ন সীমা -1। এর পরের লাইনটা আমরা দেখব পরের স্লাইডটাতে।
পরের লাইনটি এমন ছিল, আগের লাইনটিতে যেমন ছিল আমরা লিখছিলাম কে তো বাইরে ছিল, এখানে ছিল এক্স পাওয়ার 1 + 1, এখানে 1 + 1 মানে 2, আর নিচেও ছিল 1 + 1, 1 + 1 মানে 2। আমি এখানে জাস্ট যোগ করে বসিয়ে দিলাম, বাকিটা সেম আকারে ছিল। আর এইখানটাতে ছিল এক্স, এর উচ্চ সীমা ছিল 1, নিম্ন সীমা ছিল -1। আমি এক্স এর পরিবর্তে নিয়মটা হলো উচ্চ সীমা এক্স মানে চলক যেটা থাকবে তার পরিবর্তে প্রথমে উচ্চ সীমাটা বসবে। উচ্চ সীমা এখানে 1 দিয়েছিল, যেখানে 1 বসলো মাইনাস, সূত্র অনুসারে মাইনাস আসবে, তারপরে নিম্ন সীমার মান, অর্থাৎ আমাদের এখানে অঙ্কে নিম্ন সীমার মান দেওয়া ছিল -1, সেটি বসিয়ে দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে সমান 1। এবার তারপরে লাইনে, এবং এই অংশটা যদি আমি উচ্চ সীমা এবং নিম্ন সীমার মান বসাই, এখানে উচ্চ সীমা 1, এক্স এর পরিবর্তে বসাবো 1, অর্থাৎ বাকিটুকু সেম থাকবে, স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকবে, নিচে /2, এটা এইভাবে থাকবে সূত্র অনুসারে মাইনাস, তারপর আবার এক্স এর পরিবর্তেই নিম্ন সীমা বসবে। নিম্ন সীমা বলতে -1, তো এখানে লিখলাম -1 এর হোল স্কয়ার, তো বাকিটুকু যেমন ছিল সেভাবে চলে আসবে। এই পাশটাতে 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1, তার মানে কি 1 + 1, ব্র্যাকেট দিয়ে সমান চিহ্ন দিয়ে 1। এরপরের লাইনটা আবার বা কে ইন্টু 1 স্কোয়ারের মান 1, নিচে /2 মাইনাস -1 এর স্কোয়ারের মানও 1, সেটা নিচে 2, সো লিখলাম 1/2। আর এখানে 1 + 1 ক্যালকুলেশন করলে 2। তারপরে লাইনে হাফ মাইনাস হাফ, অর্থাৎ হাফ থেকে হাফ মাইনাস করলে 0, আর প্লাস এখানে যে 2 ছিল সেই 2টা লিখে দিলাম। তো পরে লিখে 0 + 2 মানে কি 2, তাহলে কে এর সাথে সম্পর্কটা কেমন গুণ, তো লিখলাম কে × 2 সমান 1। এখানে যেহেতু বাম পাশে 2 গুণাকার আছে কে এর সাথে, সুতরাং সেটা ডান পাশে গেলে ভাগে চলে যাবে, অর্থাৎ কে এর মান আমরা পেয়ে গেলাম 1/2। অ্যান্সার 1/2, কারণ আমাদের 1 নং যে প্রশ্নটি ছিল, 1 নং প্রশ্নটিতে আমাদের কে এর মান নির্ণয় করতে বলছে। এবারে আমরা দেখব দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের দেওয়া ছিল সেটি, অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড় হওয়ার সম্ভাবনা, এই মানটি আমাদের নির্ণয় করতে বলছিল দ্বিতীয় প্রশ্নটিতে। তো এটি আমরা সূত্র অনুসারে সাজিয়ে নিই। এখানে এক্স এর নিম্ন সীমা বলা আছে 0, কিন্তু উচ্চ সীমাটা বলে দেওয়া নেই, তো এখানে আমরা লিখে নিলাম নিম্ন সীমা যেহেতু 0 দেওয়া আছে, নিম্ন সীমার জায়গায় 0, উচ্চ সীমা যেহেতু বলে দেওয়া নেই, তো উচ্চ সীমা নর্মালি আমরা বি ব্যবহার করব, যেহেতু বলে দেওয়া নেই। তারপরে এভাবে x dx, এটা কিন্তু সূত্র খেয়াল করতে হবে, যদি এখানে উচ্চ সীমাটা বলে দেওয়া থাকতো আমরা এখানে উচ্চ সীমাটা সেই মানটাই বসিয়ে দিতাম। যদি আবার কোনো অঙ্কে নিম্ন সীমা দেওয়া না থাকে, আমরা নিম্ন সীমা a বসিয়ে দেবো, এভাবে আসবে। এবার তারপরে লাইনে দেখো আমরা কি লিখলাম, নিম্ন সীমা 0 জায়গায় 0 থাকলে উচ্চ সীমা, তো এখানে মান বলে দেওয়া নেই, কিন্তু আমাদের মূল ফাংশনে বলা ছিল উচ্চ সীমা 1, অর্থাৎ x এর মান 1 থেকে বড় হবে না, তো আমরা সেই মানটা বসিয়ে দিলাম। f of x এর মান ছিল k × x + 1, সেটা বসিয়ে দিলাম, তারপর dx থাকলো। তারপরে যে ইন্টিগ্রেশন, এটা ঠিক আগের মতোই, আমরা আগের অঙ্কটাতে যেভাবে ইন্টিগ্রেশন করেছিলাম যে সূত্র ব্যবহার করে, সেই প্রক্রিয়া আমরা ইন্টিগ্রেশন করে একদম সেম, তোমরা করে দেখো, না বুঝলে আমি অবশ্যই বলবো। ক্যালকুলেশন করে করে জাস্ট এখানে আমরা কে এর মানটা আগের 1 নম্বর পেয়েছিলাম 1/2, তো সেই 1/2 বসিয়ে দিয়ে ফাইনালি ক্যালকুলেশন করে পেলাম 3/4, অর্থাৎ এই যে দ্বিতীয় রাশিটির মান চলে আসলো 3/4। এরপরটাতে আমরা যেটা দেখবো, অর্থাৎ আজকের ক্লাস এখানে শেষ থাকবে, অর্থাৎ তোমাদের আজকের ক্লাসটি যেভাবে সাজানো ছিল, এই দ্বিতীয় অধ্যায়ের আমরা একেবারে বেসিক যে অংশটি ছিল, অর্থাৎ দৈব চলক কি, তার প্রকারগুলো কাকে বলে, চলক দৈব চলকের পার্থক্য, এবং বিচ্ছিন্ন দৈব চলক থেকে একটি আমরা গাণিতিক সমস্যা, মানে বিচ্ছিন্ন দৈব চলকের ফাংশনটাকে আমরা বলি সম্ভাবনা ফাংশন, সেটি আমরা দেখলাম কাকে বলে, এবং তার সাথে তার একটি গাণিতিক সমস্যা দেখলাম। অবিচ্ছিন্ন দৈব চলক এর ফাংশন সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সেটি কাকে বলে দেখলাম, শর্তগুলো দেখলাম, এবং সেই রিলেটেড একটি গাণিতিক সমস্যা দেখলাম। এবং পরবর্তী যে লেকচার থাকবে সেই লেকচারে বাকি অংশগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা এটি ভালোভাবে পড়ো, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে দিও, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়ো, এই আশা করি শেষ করছি আজকের লেকচার।